5 বছরের সরকারটা এটা টেস্ট ম্যাচ, T20 না, যে প্রথম বল থেকে চালিয়ে খেলবে এটা প্রত্যাশা করাটাও ঠিক না, আর এটা খুব একটা বিচক্ষণতারও পরিচয় নয় যে কোনো সরকারের। অন্নপূর্ণা ভাণ্ডার আপনি যেরকম বললেন, আমি এক এক করে বলি। এই অন্নপূর্ণা ভাণ্ডার আগে যখন লক্ষ্মীর ভাণ্ডার নাম ছিল, তখন দেখা গেছে তাতে প্রচুর পুরুষরা অবধি সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা বের করে নিয়ে চলে যেতেন, মানে ভাণ্ডার লুট হতো। রেকটিফিকেশনের জন্য কিছুটা সময় দরকার আছে। আমি একটা কথাতে আপনার সবকটা অভিযোগের উত্তর দিতে চাই, আমার মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকের ব্যাপারে চিন্তা করেন, এবং খালি চিন্তা করেন তা না, সেটা সমাধান করার জন্য তিনি এবং তার টিম নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। এবার একটা রেকটিফিকেশনের প্রসেস এখন চলছে, এটা খুব সত্যি কথা। কারণ দেখুন, আপনি যে বাড়িটা বানাবেন তার ভিটের ফাটলগুলো যদি আপনি সেই ভিতের ফাটলগুলো না রিপেয়ার করে নেন, তাহলে তো আপনার বাড়িও আগের সরকারের বাড়ির মতো ভেঙে পড়বে। সেই জন্যে একটু ভরসা রাখতে হবে এই সরকারের মধ্যে। জাস্ট 90 দিন পার হয়েছে সরকারের, আর আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি কোনোটার থেকে আমরা পিছনে সরছি না। কিন্তু নির্বাচনের প্রক্রিয়াটা, নির্বাচন অর্থাৎ মানে যারা উপভোক্তা ঠিক তারাই যেন পান। আজকে একদম এই যে যারা উপভোক্তা তারাই যেন পান। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, এই যে মে মাস থেকে অনেকেই টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে, কি বৃদ্ধারা, কি অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু একটা কথা বলুন, যে মানুষটা এই 3,000 টাকা পাবেন বলে আশায় বুক বেঁধে আপনাদেরকে ভোট দিয়েছিলেন, হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকায় তার মাসের ওষুধটা আসতো, কেউ হয়তো তার সন্তানের টিউশনের ফিসটা দিতেন, আজকে 3-4 মাস ধরে সেটা তারা দিতে পারছেন না। অন্নপূর্ণা ভাণ্ডার অলরেডি শুরু হয়ে গেছে, আর যারা বাকি আছেন তারাও পাবেন, কেউ বাদ যাবে না। এবং যারা অন্নপূর্ণার মধ্যে হয়তো কারুর যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তার জন্য অন্য ব্যবস্থা থাকছে। কিন্তু কথা হচ্ছে যে যারা যোগ্য, আপনার বাড়ি রয়েছে, আপনি মাসে একটা ভালো রোজগার করেন কি পেনশন পান, তাহলে আপনার থেকে তো যার অ্যাকচুয়ালি ওষুধ কেনার জন্য ওই টাকাটা দরকার, তার কাছে টাকাটা পৌঁছে যাওয়াটা বেশি প্রয়োজন। এই প্রসেসটাই এখন চলছে। যার অ্যাকচুয়াল দরকার টাকাটা যেন তার কাছে আগে প্রসেসের গ্যারাকলে আটকে যে অনেক মানুষ ভুগছে, এটা একদম সাময়িক ব্যাপার, এটা একদমই সাময়িক ব্যাপার। এবং এই প্রসেসের যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া আর খুব বেশি দিন লাগবে না, হয়ে এসছে। প্রত্যেকটা মানুষকে নজর দিয়ে তাদেরকে যা পরিষেবা পাওয়ার কথা, তারা যেটা ডিজার্ভ করেন সেটা তারা নিশ্চয়ই পাবে। এবার পরের পয়েন্টটাতে আসি। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্যে বিজেপির সরকার আসলে তোলাবাজি, কাটমানি এগুলো সব বন্ধ করে দেওয়া হবে। আমরা একটা ছবি দেখাই প্রথমে দাদা, তারপরে আমি আপনার কাছে আসবো প্রশ্নটা নিয়ে। দেখুন তো এই টাকাগুলো কোথা থেকে এলো, কিভাবে গুনছেন ওই মণ্ডল সভাপতি। আমি ছোট্ট একটু ছবিটা দেখাই, ছোট্ট করে। টাকা গুনছেন বিজেপির মণ্ডল সভাপতি মনোরঞ্জন বর্মন। একদম বান্ডিল বান্ডিল 500 টাকার নোট গোনা হচ্ছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমার মনে হয় সৌরভদা আপনিও এই ভিডিওটা দেখেছেন, আপনারও চোখ এড়ায়নি। এই যে, তাহলে কি সত্যি আমরা কি বুঝবো, সাধারণ মানুষ কি বুঝবে যে ঘরের যা জিনিসপত্র রয়েছে, এইখানে একজন মানুষ একটা দরজা দেখতে পাচ্ছি, একটা ঘর, মানে মধ্যবিত্ত নয়, ঠিক নিম্নবিত্ত পরিবারের, একদম নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ মনোরঞ্জন বর্মন, কোথা থেকে এলো এত টাকা? এখন টাকাটা কোথা থেকে এসছে সেটা তো মনোরঞ্জন বাবুই বলতে পারবেন। দল কি প্রশ্নের উত্তরটা তার উত্তর তো আমি এখানে বসে দিতে পারবো না।
কিন্তু টাকাটা যদি কোনো অসাধু উপায়ে এসে থাকে দল ইমিডিয়েট ব্যবস্থা নেবে। দেখুন আমার মুখ্যমন্ত্রী, আমার রাজ্য সভাপতি শুরুর দিন থেকে বলে আসছেন যে এই তোলাবাজি বা এই এক্সটর্শন এটার সঙ্গে দলের বা সরকারের নীতি হচ্ছে একদম জিরো টলারেন্স। সেখানে এখন মনোরঞ্জন বাবুর যদি এটা জাস্টিফাই করতে পারেন যে এটা ওনার ধান বিক্রি করার টাকা, পুকুরের মাছ বিক্রি করার টাকা, উনি একটা সাফাই দিয়েছেন জমি বিক্রি করার টাকা, হোয়াট এভার, আমি তার মধ্যে যাচ্ছি না, তাহলে সেটা খতিয়ে দেখা উচিত। যদি তাহলে ধান বিক্রির টাকা যদি হয় তাহলে নিশ্চয়ই তার একটা ক্রেতা আছে, তার সঙ্গে সেটা ভেরিফাই করা উচিত, তাহলে দোষের কিছু নাই। কিন্তু যদি টাকার সোর্সটা উনি জাস্টিফাই করতে না পারেন, তাই বলে ধান বিক্রি করে 3.5 লাখ টাকা প্রফিট, এটা গ্রামে গঞ্জে শুধু 3.5 নয়, 7 লাখ গ্রামে গঞ্জে এরকম অনেক চাষি আছেন যারা মাটির বাড়িতে থাকেন, 100 বিঘে জমির মালিক, তাদের কাছে এটা কোনো অ্যামাউন্ট না। সেটা না, ধান বিক্রি করে 3.5 কেন 3.5 কোটি টাকা প্রফিট হতে পারে। আমি যেটা বলছি সেটা হচ্ছে টাকার সোর্সটা ভেরিফাই করা উচিত, টাকাটা কোথার থেকে এসছে, এবং সেটা ভেরিফাই করে যদি দেখা যায় সেই সোর্সটা অসাধু সোর্স, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনিকভাবেও এবং দলীয়ভাবেও। সেটা যারা দায়িত্বে আছেন তারা করবে। আরেকটা ভিডিও এবার একটু দেখাই, রনি মণ্ডলের কলকাতার কাছাকাছি, যেটা আমার বিধানসভায়, একদম আপনারই বিধানসভা, আমার বিধানসভা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ভিডিওটার কথা বলছি। নিশ্চয়ই কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আমরা একটু শোনাই কি বলছেন, হ্যাঁ। ছোট্ট করে শোনাই। মাস গেলে 50,000 টাকা করে দিয়ে আসে এমএলএ অফিসে, সৌরভদার অফিসে, সৌরভ শিকদার এমএলএ উত্তর দমদম বিধানসভার। আমি ওই অফিসে বসি, তোর আমার নাম রহিনা, দেখে রাখবি কালকে। একেবারে দাদা আপনার নাম করে হ্যাঁ। বলছেন, মানে বলছে যে আপনার অফিসে বসেন, আপনি নিশ্চয়ই এই ব্যক্তিকে চেনেন। খুব ভালো করে চিনি, আমার ইলেকশনে কাজও করেছে, এবং এই ঘটনাটা যেদিন রাতের ঘটনা, তারপরে দুপুর বেলায় 12টা 12:30টার মধ্যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে। অন্যান্য চ্যানেলের মতো আপনাদের চ্যানেলও এই বাইট নিয়ে গেছে, আমি তার ডিটেলস যে কোন থানায় অ্যারেস্ট করেছে, কখন অ্যারেস্ট করেছে, সেই ডিটেলসও আমি প্রোভাইড করেছি। আমি রাত্রিবেলায় ঘটনাটা জানতে পারার সাথে সাথে আমি দুটি কাজ করি। একটা, সেই সংশ্লিষ্ট থানার আইসিকে ফোন করে বলি যাতে ইমিডিয়েট আমার কমপ্লেনে একে অ্যারেস্ট করা হয়। আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিচ্ছি, লিখিত কমপ্লেন আমি পরের দিন গিয়ে থানায় জমা করে দিয়েছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হোটেলে বা যে জায়গাতে এই ঘটনাটা ঘটেছে, আমি তার মালিকের সাথে যোগাযোগ করি লোক মারফত, এবং তাকেও বলি আপনিও একটা লিখিত অভিযোগ থানায় জমা করাবেন। আমার ইলেকশনে কাজ করেছে বা আমার অফিসে যাতায়াত করে বলে তাকে কেউ তোলাবাজি করার লাইসেন্স দেওয়া হয়নি।